আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। এমন একটা ঘটনা যেটা আমি নিজে চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার কানে একটা বাইকের শব্দ ভেসে আসে। খুব ধীরে, খুব ভারী একটা শব্দ, ঢরররররর। আর তারপর একটা মহিলার গলা। ঘটনাটা আজ থেকে ৩ বছর আগে। তখন আমি কলকাতায় একটা ছোট গ্যারেজে কাজ করতাম। পুরনো বাইক সারানো, মডিফাই করা, এসবই ছিল আমার কাজ। গ্যারেজটার মালিক ছিল আসিফ ভাই। খুব ভালো মানুষ, তবে একটা ব্যাপারে উনি সবসময় বলতেন, রাতের পর পুরনো বাইক নিয়ে বেশি নাড়াচাড়া করিস না। আমি এসব কথায় কখনো বিশ্বাস করতাম না। একদিন রাতে গ্যারেজ বন্ধ করার সময় একটা কালো রঙের পুরনো বাইক নিয়ে একজন লোকেল, বয়স ৪০-এর কাছাকাছি, মুখটা অদ্ভুত ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। লোকটা বলল, বাইকটা ঠিক করতে হবে। আমি বাইকটার দিকে তাকালাম, পুরনো রয়্যাল এনফিল্ড। কিন্তু বাইকটা দেখেই আমার কেমন যেন অস্বস্তি হল। পুরো গাড়িটা কাদা মাখা, সামনে নম্বর প্লেটের ওপর লাল রঙে লেখা অভিশাপ। আমি হেসে বললাম, এটা আবার কে লিখেছে? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, যারা আগে চালিয়েছিল। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। আমি বললাম, সমস্যা কি? লোকটা ধীরে ধীরে বলল, রাত 12টার পর বাইকটা নিজে থেকে চালু হয়। আমি হাসলাম, শর্ট সার্কিট হবে। লোকটা এবার আমার চোখের দিকে তাকাল। শুধু যদি এতটুকুই হতো। তারপর সে নিচু গলায় বলল, যে এই বাইক চালায় সে একটা মহিলাকে দেখতে পায়। ঠিক তখনই আসিফ ভাই গ্যারেজের ভেতর থেকে বেরিয়ে এল। বাইকটা দেখেই উনার মুখের রং বদলে গেল। এ বাইকটা তুমি এখানে এনেছে কেন? লোকটা বলল, আর কোথাও নেয়নি, সবাই ফিরিয়ে দিয়েছে। আসিফ ভাই কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, আমি এই কাজ পারব না। লোকটা রাগে গলা উঁচু করল, আপনাদের যা টাকা লাগে দেব। আসিফ ভাই এবার খুব আস্তে বললেন, সব টাকা দিয়ে কিছু জিনিস কেনা যায় না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, কারণ আসিফ ভাইকে আমি কোনোদিন কাউকে এভাবে ভয় পেতে দেখিনি। শেষ পর্যন্ত লোকটা বাইকটা রেখে চলে গেল। যাওয়ার আগে শুধু একটা কথা বলল, যদি রাতের পর বাইকের হেডলাইট নিজে থেকে জ্বলে ওঠে, তাহলে ওটার দিকে তাকাবেন না। লোকটা চলে যাওয়ার পর আমি হাসতে লাগলাম, ভূতের বাইক নাকি? কিন্তু আসিফ ভাই একদম হাসলেন না। তিনি ধীরে ধীরে সিগারেট ধরিয়ে বললেন, তুই আজ রাতেই বাড়ি চলে যা। আমি বললাম, কেন? উনি নিচু গলায় বললেন, কারণ এই বাইকটা আমি আগে দেখেছি। আমার বুক কেঁপে উঠল। কোথায়? আসিফ ভাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, 2 বছর আগে, একটা অ্যাক্সিডেন্টের পর। আমি চুপ করে শুনছিলাম। সেই রাতে একটা ছেলে আর মেয়ে এই বাইকে করে হাইওয়ে দিয়ে যাচ্ছিল। মাঝরাতে ওদের বাইক একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ছেলেটা ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু মেয়েটার লাশ কখনো পাওয়া যায়নি। আমার গায়ে কাঁটা দিল। তারপর? আসিফ ভাই বললেন, তারপর থেকে এই বাইকটা আশপাশে দেখা যায়। বাইক যার কাছে গেছে সে অদ্ভুত জিনিস দেখতে শুরু করেছে। আমি জোর করে হেসে বললাম, এসব কাকতালীয়। কিন্তু ভেতরে ভেতরে একটু অস্বস্তি হচ্ছিল। সেদিন রাতে আসিফ ভাই চলে গেলেন। আমি একাই গ্যারেজে রয়ে গেলাম, কারণ পরদিন সকালেই বাইকটা খুলে দেখব বলে ঠিক করেছিলাম। রাত তখন প্রায় 12:30। আমি ফোনে ভিডিও দেখছিলাম। হঠাৎ ঠোক, গ্যারেজের ভেতর শব্দ হলো। আমি মাথা তুলে তাকালাম, কেউ নেই। আবার ঠোক। এইবার স্পষ্ট বুঝলাম শব্দটা বাইকটার দিক থেকে এসেছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। গ্যারেজের ভেতর তখন অদ্ভুত ঠান্ডা লাগছে। বাইকটার কাছে যেতেই আমার বুক ঠক করে উঠল। বাইকটার হেডলাইট জ্বলে উঠেছে নিচে থেকে। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর নিজেকে বোঝালাম, ব্যাটারির সমস্যা। কিন্তু ঠিক তখনই বাইকটার ইঞ্জিন নিজে থেকে স্টার্ট হয়ে গেল।
ধর কেঁপে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি চাবি খুলতে গেলাম, কিন্তু চাবি নেই, ইগনিশনে কিছু নেই, তবুও বাইক চলছে। ঠিক তখনই আমি গ্যারেজের কাছের দরজায় একটা ছায়া দেখতে পেলাম। একজন মহিলা দাঁড়িয়ে, সাদা পোশাক, চুল মুখের ওপর ঝুলছে। সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি জমে গেলাম। তার চোখ দুটো পুরো কালো। আমি পিছিয়ে যেতেই বাইকটার হর্ন নিজে থেকে বেজে উঠল। পি। মহিলাটা হঠাৎ অদৃশ্য। আমি দৌড়ে গ্যারেজের লাইট জ্বালালাম। চারদিকে কেউ নেই, কিন্তু ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এল। অচেনা নম্বর। ও বাইকটা চালাতে চায়। আমার হাত কাঁপতে শুরু করল। আমি সঙ্গে সঙ্গে আসিফ ভাইকে ফোন করলাম, কিন্তু ফোন সুইচড অফ। ঠিক তখনই আবার মেসেজ, ওয়েতে এসো। আমি ফোনটা বন্ধ করে দিলাম। নিজেকে বোঝালাম কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু সারা রাত আমি আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে আসিফ ভাই গ্যারেজে আসে, দেখলেন বাইকটা গ্যারেজের বাইরে দাঁড়িয়ে। আমি তো ওটা ছুঁয়েও দেখিনি। আসিফ ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোরা কি রাতে বাইকটা চালিয়েছিলি? আমি চিৎকার করে বললাম, না। তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, ও এবার তোকে দেখে ফেলেছে। আমি বিরক্ত হয়ে বললাম, কে? আসিফ ভাই খুব আস্তে বললেন, যে ওই বাইকে মারা গিয়েছিল। সেদিন দুপুরে আমরা বাইকটা খুলে দেখতে শুরু করলাম। সবকিছু স্বাভাবিক, কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ আমি সিটের নিচে একটা পুরনো কাপড়ে মোড়া জিনিস পেলাম। খুলেতেই দেখি একটা ছোট ডায়েরি। প্রথম পাতায় লেখা মেঘলা, সম্ভবত সেই মেয়েটার নাম। আমি পাতাগুলো উল্টাতে লাগলাম। প্রথম দিকের লেখাগুলো স্বাভাবিক ছিল, প্রেম, ঘুরতে যাওয়া, বাইক রাইড। কিন্তু শেষের পাতাগুলো পড়তেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ও আমাকে অনুসরণ করেছে। রাতের রাস্তায় একজন মহিলাকে দেখি, সে বলে বাইকটা তার। আজ আবার পিছনের সিটে কাউকে বসে থাকতে অনুভব করলাম। শেষ পাতায় শুধু একটা লাইন, যদি আমরা মারা যাই তাহলে বাইকটা পুড়িয়ে ফেলো। ঠিক তখনই গ্যারেজের ভেতর হঠাৎ সব লাইট নিভে গেল, পুরো অন্ধকার। আর সেই অন্ধকারে আমরা শুনতে পেলাম কারো পায়ের নুপুরের শব্দ, ঝুন ঝুন ঝুন। আসিফ ভাই ফিসফিস করে বললেন, ও এসে গেছে। আমার বুক ধুকপুক করেছে। নুপুরের শব্দটা ধীরে ধীরে বাইকের চারপাশ ঘুরছে। তারপর হঠাৎ একটা মহিলা গলা, আমার বাইক। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। বাইকটার পেছনের সিটে একজন মহিলা বসে আছে, সাদা শাড়ি, মাথা নিচু। ও ডান হান্দেন, তার লম্বা চুল মাটিতে ছুঁয়েছে। আসিফ ভাই কাঁপা গলায় বললেন, ও কাজ না। কিন্তু তখন হয় অনেক দেরি হয়ে গেছে। মহিলাটা ধীরে ধীরে মাথা তুল। তার মুখটা থেতলে গেছে। একটা চোখ নেই, একটা চোখ ঝুলেছে। আর সে আমার দিকে তাকিয়ে বলল, চলো। তারপর বাইকটা নিজে থেকে গ্যারেজের বাইরে বেরিয়ে গেল। আমি আর আসিফ ভাই দৌড়ে বাইরে এলাম। বাইকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। বাইকটা হেডলাইট জ্বলছে, আর ইঞ্জিন নিজে থেকেই চলছে, ঢর রর 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 রর। ঠিক তখনই বাইকের পেছনে আমি একটা ছায়া দেখতে পেলাম। একজন মানুষ, পুরো শরীর রক্তে ভরা। সে খুব আস্তে বলল, ওকে ফিরিয়ে দাও। আমি পিছিয়ে গেলাম। আসিফ ভাই হঠাৎ আমার হাত চেপে ধরলেন। আজ রাতের আগে বাইকটা শেষ করতে হবে। আমি বললাম, কিভাবে? তিনি ধীরে ধীরে বললেন, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে নিয়ে যেতে হবে। ঠিক তখনই বাইকটার হেডলাইট একবার জ্বল উঠল, আর আমি স্পষ্ট শুনলাম কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলছে, আজ রাতেই
চলবে। সেই রাতটার কথা আজও আমি ভুলতে পারিনি। যতবার মনে পড়ে বুকের ভেতর কেমন একটা চাপা ঠান্ডা নেমে আসে, কারণ ওই রাতেই আমি বুঝেছিলাম কিছু জিনিস মানুষের নয়। কিছু রাস্তা আছে যেখানে ভুল করেও থামা উচিত না, আর কিছু জিনিস আছে যেগুলোকে আগুনেও শেষ করা যায় না। আসিফ ভাই তখনও আমার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে। রাস্তার মাঝখানে সেই কালো বাইকটা নিজের থেকে চলছে। ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছে। ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছিল। ধরর, চারপাশের বাতাস যেন কাঁপছিল। আমি কাঁপা গলায় বললাম, আমরা এখন কি করব? আসিফ ভাই খুব নিচু গলায় বললেন, আজ রাত 12টার আগে ওই হাইওয়েতে পৌঁছতে হবে। কেন? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, কারণ ঠিক 12টায় ও ফিরে আসে। আমার বুক ঢক করে উঠল। কে? আসিফ ভাই উত্তর দিলেন না। তিনি ধীরে ধীরে বাইকের দিকে এগোলেন। তারপর পকেট থেকে একটা পুরনো তাবিজ বের করে বাইকের হ্যান্ডেলে বাঁধলেন। এটা কিছুক্ষণ ওকে আটকে রাখবে। আমি অবাক হয়ে বললাম, আপনি এসব বিশ্বাস করেন? আসিফ ভাই আমার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আগে করতাম না। তারপর খুব আস্তে বললেন, যতদিন না নিজের চোখে দেখেছি। আমরা বাইকটা নিয়ে রওনা দিলাম। রাত তখন প্রায় 10:30। হাইওয়ের রাস্তা প্রায় ফাঁকা। চারদিকে কুয়াশা পড়তে শুরু করেছে। আমি বাইক চালাচ্ছিলাম, আর আসিফ ভাই পিছনে বসেছিলেন। কিন্তু যত এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল বাইকটা যেন নিজে থেকেই রাস্তা চিনে এগোচ্ছে। আমি তো স্টিয়ারিং ঘোরাচ্ছিলাম, তবু মাঝে মাঝে হ্যান্ডেল নিজে থেকে কেঁপে উঠছিল। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে কিছু দেখতে পেলাম। পিছনের সিটে আসিফ ভাইয়ের পেছনে কেউ বসে আছে। সাদা কাপড়, লম্বা চুল। আমার বুক হিম হয়ে গেল। আমি হঠাৎ ব্রেক কষলাম। বাইক থেমে যেতেই পিছনে তাকালাম। কেউ নেই। আসিফ ভাই রেগে বললেন, হঠাৎ থামালি কেন? আমি কাঁপা গলায় বললাম, পিছনে একজন ছিল। তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, ও এখন আমাদের সঙ্গেই আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমরা আবার চলতে শুরু করলাম। কিছুক্ষণ পর রাস্তার পাশে একটা পুরনো পেট্রোল পাম্প চোখে পড়ল। পুরো ফাঁকা, শুধু একটা লাইট জ্বলছে। আসিফ ভাই বললেন, এখানে একটু থাম। আমি বাইক দাঁড় করালাম। পাম্পের ভেতর থেকে একটা বুড়ো লোক বেরিয়ে এল। আমাদের বাইকটা দেখেই তার মুখের রং বদলে গেল। এই বাইকটা আবার রাস্তায় নামল। আসিফ ভাই বললেন, চাচা, আজই শেষ করতে যাচ্ছি। লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি নতুন? আমি হা বলতেই সে বলল, তাহলে শুনে রাখো, রাত 12টার পর যদি রাস্তার মাঝে কোনো মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখো, থামবে না। আমার বুক ধুকপুক করতে লাগল। লোকটা আবার বলল, কারণ সে মানুষ না। হঠাৎ পেট্রোল পাম্পের সব লাইট একসঙ্গে টিমটিম করতে শুরু করল। টিক টিক টিক, তারপর নিভে গেল। পুরো জায়গা অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে আমরা শুনতে পেলাম ঝুন 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 নুপুরের শব্দ, খুব কাছে। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখি পাম্পের ঠিক মাঝখানে সেই মহিলা দাঁড়িয়ে। সাদা শাড়ি, মাথা নিচু, আর তার পা মাটিতে নেই। সে ধীরে ধীরে আমাদের দিকে বেশে আসছে। বুড়ো লোকটা কাঁপতে কাঁপতে মন্ত্র পড়তে শুরু করল। আসিফ ভাই চিৎকার করলেন, বাইক স্টার্ট কর। আমি কাঁপা হাতে স্টার্ট দিলাম, কিন্তু বাইক স্টার্ট হচ্ছিল না। মহিলা তখন আরো কাছে। তার চুলের ফাঁক দিয়ে ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছে। একটা চোখ নেই, আর ঠোঁটের কণে জমাট রক্ত। সে খুব আস্তে বলল,
আমাকে বাড়ি নিয়ে চলো। ঠিক অখনে বাইকটা নিজে থেকে স্টার্ট হয়ে গেল। ধর। আমি আর আসিফ ভাই দেরি না করে সেখান থেকে বেরিয়ে এলাম। পিছনে তাকাতেই দেখলাম মহিলাটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, আর তার মাথা ধীরে ধীরে ঘুরছে পুরো 180 ডিগ্রি। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। রাত বাড়ছিল, ঘড়িতে তখন 11:40। আমরা হাইওয়ের সেই অংশে পৌঁছে গেলাম যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। জায়গাটা অদ্ভুত নির্জন, রাস্তার পাশে ভাঙা গার্ডরেল আর একটা শুকনো গাছ। আসিফ ভাই খুব আস্তে বললেন, এইখানেই ওরা মারা গিয়েছিল। আমি চারদিকে তাকালাম। হঠাৎ বাতাস থেমে গেল, পুরো রাস্তা নিস্তব্ধ। তারপর ঢং, দূরে কোথাও একটা ঘন্টা বাজল, আর সঙ্গে সঙ্গে বাইকের হেডলাইট নিজে থেকে জ্বলে উঠল। ইঞ্জিন বন্ধ থাকা সত্ত্বেও ধর বাইকটা কাঁপতে শুরু করল। আমি পিছিয়ে গেলাম। ঠিক তখনই রাস্তার ওপারে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, পুরো শরীর রক্তে ভরা। সে ধীরে ধীরে আমাদের দিকে তাকাল। এটা সেই ছেলেটা যে এই বাইক চালাচ্ছিল। তার চোখ দুটো ফ্যাকাশে, আর গলার হাড় ভাঙা অবস্থায় ঝুলছে। সে খুব আস্তে বলল, ওকে থামাও। তারপর হঠাৎ রাস্তার মাঝখানে কুয়াশার ভেতর সেই মহিলাটা দেখা দিল। সে ধীরে ধীরে হাঁটছে, মাটিতে পা না ছুঁয়ে। তারপর সে বাইকের সামনে এসে দাঁড়াল, আর প্রথমবার আমি তার মুখ পুরোপুরি দেখলাম। ওটা মানুষের মুখ ছিল না। মুখের এক পাশ থ্যাতো লেগেছে, চোয়াল ভাঙা, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রাগে ভরা। সে চিৎকার করে উঠল, এই বাইক আমার। সেই চিৎকারে পুরো রাস্তা কেঁপে উঠল। হঠাৎ চারপাশে অসংখ্য মানুষের ছায়া দেখা দিতে লাগল। দুর্ঘটনায় মৃত মানুষ, কেউ মাথাহীন, কেউ রক্তে ভেজা। তারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের দেখছে। আমি আতঙ্কে পিছিয়ে যেতে লাগলাম। আসিফ ভাই চিৎকার করলেন, পেট্রোল ঢাল। আমি তাড়াতাড়ি ক্যানটা খুলে বাইকের ওপর পেট্রোল ঢালতে লাগলাম, কিন্তু ঠিক তখনই বাইকটার হ্যান্ডেল নিজে থেকে ঘুরে গেল, আর বাইকটা হঠাৎ আমার দিকে ছুটে এলা। আমি মাটিতে পড়ে গেলাম। বাইকটা আমার একদম সামনে এসে থামল। তারপর হেডলাইটের আলোয় আমি দেখলাম বাইকের ওপর সেই মহিলা বসে আছে। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলা। তার মুখ থেকে পচা গন্ধ বেরোচ্ছে। সে ফিসফিস করে বলল, তুমি এবার আমার সঙ্গে যাবে। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই আসিফ ভাই আগুন জ্বালানো কাপড় বাইকের ওপর ছুঁড়ে মারলেন। দাও দাও করে আগুন জ্বলে উঠল। মহিলাটা সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চিৎকার করে উঠল। সেই শব্দে আমার কান ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। ইল! কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম, আগুন শুধু বাইকে না, পুরো রাস্তার চারপাশে ছড়িয়ে পড়ছে। আর সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া। তারা সবাই একসঙ্গে চিৎকার করছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বাইকটা আগুনের মধ্যেও চলছে, ধররো ভররো। তারপর হঠাৎ সেটা নিজে থেকেই রাস্তা ধরে ছুটতে শুরু করো, সোজা অন্ধকারের দিকে। সেই মহিলা এখনো তার ওপর বসে। আমি আর আসিফ ভাই হতবাক হয়ে তাকিয়েছিলাম। বাইকটা যত দূরে যাচ্ছিল তার শব্দ তত কমে যাচ্ছিল। শেষবার আমি শুনেছিলাম একটা মহিলার কান্না। তারপর সব নিস্তব্ধ। আগুন নিজে থেকেই নিভে গেল। রাস্তা আবার ফাঁকা, কোনো ছায়া নেই, কেউ নেই, শুধু পড়া গন্ধ। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, সব শেষ? আসিফ ভাই অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব আস্তে বললেন, হয়তো। সেদিনের পর বাইকটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশও কিছু জানাতে পারেনি। কিন্তু আসল ভয়টা শুরু হয় তার কয়েক সপ্তাহ পরে। একদিন গভীর রাতে আমার ফোনে একটা ভিডিও আসে, অচেনা নম্বর। ভিডিওটা ছিল মাত্র 7 সেকেন্ডের। অন্ধকার একটা হাইওয়ে, দূরে একটা বাইকের হেডলাইট,
ধীরে ধীরে সেটা ক্যামেরার দিকে এগিয়ে আসছে। আর ভিডিও শেষ হওয়ার ঠিক আগে আমি স্পষ্ট দেখলাম বাইকটা চালাচ্ছে কেউ না, কিন্তু পিছনের সিটে সেই মহিলা বসে আছে, আর সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। আজও মাঝরাতে কখনো কখনো আমার বাড়ির সামনে বাইকের শব্দ শুনতে পাই। ধররর ধররর। জানলার বাইরে তাকানোর সাহস আমি আর করি না, কারণ আমি জানি কিছু অভিশাপ কখনো শেষ হয় না। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব।